আসসালামু আলাইকুম। 18 বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। হামের প্রকোপ করোনার চেয়ে কম নয়, সতর্কবার্তা স্বাস্থ্যমন্ত্রীর। ঝুঁকিপূর্ণ 18 জেলায় টিকা কর্মসূচি শুরু। 3রা মে থেকে সারা দেশে একযোগে চলবে টিকা কার্যক্রম। শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন অফলাইন ক্লাস নিয়ে সিদ্ধান্ত চলতি সপ্তাহেই বললেন শিক্ষামন্ত্রী। বৈশাখী শোভাযাত্রা নামে বর্ষবরণ। বগুড়া সদরে বইছে নির্বাচনী হাওয়া, প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নির্বাচন কমিশনের। এবং নেত্রকোনার কলমাকান্দায় হাওরে পানি ঢুকে তলিয়ে যাচ্ছে ধানের জমি। ফসল রক্ষায় স্বেচ্ছাশ্রমে বাদ দিচ্ছেন কৃষকরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হামের প্রকোপ করোনার চেয়ে কম নয় বলে সতর্ক বার্তা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। রোববার নবাবগঞ্জে হামের বিশেষ টিকাদান কর্মসূচি উদ্বোধন শেষে তিনি বলেন, বিগত সরকারের টিকা দেয়নি বলেই সংক্রামক এই রোগের প্রাদুর্ভাব। মন্ত্রী জানান, 12 এপ্রিল থেকে ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল সিটিতে টিকা কর্মসূচি শুরু হবে। আর 3রা মে থেকে সারা দেশে একযোগে চলবে টিকা কার্যক্রম। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আশিকুর রহমানের রিপোর্ট। ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি হাম রুবেলা বিশেষ টিকাদান কর্মসূচি উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। WHO এবং ইউনিসেফের পরামর্শে উচ্চ ঝুঁকিপূর্ণ 18 জেলার 30টি উপজেলায় এই কার্যক্রম শুরু হলো। আমাদের 18টি জেলার 30টি উপজেলায় এই কার্যক্রম শুরু হয়েছে। ইনজেকশনটা দেওয়া হবে 6 মাস থেকে 5 বছর পর্যন্ত, 1 মাস কম 59 মাস পর্যন্ত সবাইকে দেওয়া হবে। সবাইকে ভিটামিন এ দেব, তবে যারা রোগে অসুস্থ হয়ে গিয়েছে, যাদের জ্বর, যাদের হাম আক্রমণ করেছে, তাদেরকে ভিটামিন এটা দেওয়া হবে না। শুধু যারা সুস্থ আপনারা এসেছেন তাদেরকে ভিটামিন এটা দেওয়া হবে। এদিকে গাজীপুরে শিশুদের হামরুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মির্জাপুর ইউনিয়ন পরিষদে এই কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত। এ সময় তিনি বলেন, হামে আক্রান্ত শিশুদের টিকা না দিয়ে চিকিৎসার আওতায় আনা হবে। আমরা দায়িত্ব নিয়ে কাজ শুরু করে দিয়েছি, কাজটা চলবে। ঘাটতি যেখানেই আছে আমাদের দায়িত্ব, আমরা সেটা পূরণ করব। আপনারা আমাদের সহযোগিতা করুন। জনগণকে সম্পৃক্ত করার কাজে আপনাদের ভূমিকাটা আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাদারীপুর সদর হাসপাতালে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শরীফুল আবেদিন কমল। আগামী 3 সপ্তাহ টিকা কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। নাটোর সদর ও পৌর এলাকার 8টি পয়েন্টে শুরু হয়েছে বিশেষ টিকাদান কর্মসূচি। শহরের রানী ব্রজসুন্দরী সরকারি উপস্বাস্থ্য কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহিন। যশোর সদর উপজেলার বিরামপুর কমিউনিটি ক্লিনিকে হাম রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন খুলনা স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাক্তার মজিবুর রহমান। নেত্রকোনার আটপাড়া উপজেলায় 3টি ইউনিয়নে 11টি কেন্দ্রে 6 মাস থেকে 59 মাস বয়সের শিশুদের বিশেষ কর্মসূচির আওতায় হামের টিকা দেওয়া শুরু হয়েছে। উপজেলার অস্থায়ী কেন্দ্রে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন আটপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর উত্তম কুমার পাল। নওগাঁর পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। চাঁপাইনবাবগঞ্জের 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, সিভিল সার্জন, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। আশিকুর রহমান, ATN বাংলা। শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন নাকি অফলাইনে চলবে এ বিষয়ে এ সপ্তাহের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি বলেন, আগামী 2-1 দিনের মধ্যে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে এবং বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে। এর আগে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান পদ্ধতিতে পরিবর্তন আনার বিষয়টি বিবেচনা করছে সরকার।
এবছর পহেলা বৈশাখে বর্ষবরণের শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা নামে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ে বাংলা নববর্ষ এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর বর্ষবরণ উৎসব উদযাপনের প্রস্তুতি নিয়ে আয়োজিত বৈঠক শেষে এ তথ্য জানান সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, সমাজে কোনো ধরনের বিভাজন বা সংঘাত নয়, বরং বৈচিত্র্যের মধ্যে ঐক্য প্রতিষ্ঠাই সরকারের মূল লক্ষ্য। জানান, নাম পরিবর্তনের বিষয়টি ইউনেস্কোকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে। মাহবুব কবির চপলের রিপোর্টে থাকছে বিস্তারিত। সরকার বদল হলেই বদলে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোভাযাত্রার নাম। স্বৈরাচার বিরোধী আন্দোলনে মানুষকে ঐক্যবদ্ধ করতে 1989 সালে পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর 1996 সালে সেটির নামকরণ করে মঙ্গল শোভাযাত্রা। তারপর থেকে এই নামেই ব্যাপক পরিচিতি পায়। 2016 সালে মঙ্গল শোভাযাত্রাকে বিশ্ব সংস্কৃতির ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। 2024 সালে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এটিকে আনন্দ শোভাযাত্রা নামকরণ করে, যার পক্ষে বিপক্ষে মত দেন অনেকেই। বিএনপি সরকার আসার পর আবারও এই শোভাযাত্রার নাম পরিবর্তন করে করা হলো বৈশাখী শোভাযাত্রা। এর কারণ জানালেন সংস্কৃতি মন্ত্রী। এই নাম নিয়ে এটা বিতর্ক, এই বিতর্কটা আমরা অবসান করতে চাই। এবার থেকে আমাদের সরকারি সিদ্ধান্ত আছে, আমরা এটাকে আনন্দ শোভাযাত্রাও বলবো না, মঙ্গল শোভাযাত্রাও বলবো না। শোভাযাত্রা হবে যথাযোগ্য মর্যাদার সাথে, সমস্ত সংস্কৃতির এখানে প্রদর্শন থাকবে, যার যার মতো যার যার অঞ্চলের ঢোল বাদ্য পোশাক আশাক নিয়ে আমাদের একটা আনন্দঘন শোভাযাত্রা হবে। এই শোভাযাত্রার নাম হবে বৈশাখী শোভাযাত্রা। তিনি দাবি করেন, এই পরিবর্তনে ইউনেস্কোর স্বীকৃতিতে কোনো প্রভাব ফেলবে না। ওই শোভাযাত্রার নামে ইউনেস্কো কোনো স্বীকৃতি দেয়নি। দেশে বৈশাখী উৎসবের উপরে আগে যখন মঙ্গল শোভাযাত্রা তখন ইউনেস্কো ছিল, ইউনেস্কো কি তখন মানে পয়েন্টে করবো, এটা আমরা ইনফরমেশন দিয়ে দেবো, আমরা জাস্ট জানিয়ে দেবো যে আমরা আমাদের দেশে এখন থেকে বৈশাখী শোভাযাত্রা হবে, এইটাই আমাদের ঐতিহ্য। বৈশাখী শোভাযাত্রা ঘিরে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ভূমধ্যসাগরে মানবিক বিপর্যয়ে নিহত সুনামগঞ্জে 12 পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলার 3 উপজেলার এসব শোকাহত পরিবারের কাছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। সুনামগঞ্জ 5 আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, সুনামগঞ্জ 3 আসনের কয়সর আহমেদ, সুনামগঞ্জ 1 আসনের কামরুজ্জামান কামরুল ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রধানমন্ত্রী দেওয়ার সহায়তা তুলে দেন। তারা জানান, ঘটনার খবর শুনেই প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন নিহতদের পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সমবেদনা জানাতে। এ সময় অবৈধভাবে বিদেশ না যেতেও আহ্বান জানান তারা। আমরা অনুন্নত একটা কান্ট্রি, এই কান্ট্রি থেকে মানুষের আকাঙ্ক্ষা আছে বিদেশ যাওয়ার, এই আকাঙ্ক্ষা থেকেই মানুষ এই রিস্কগুলি নেয়। আমি অনুরোধ করব সবাইকে, আমরা যেন এই রিস্ক না নেই। মাননীয় প্রধানমন্ত্রীর যে বার্তা, শোকের যে বার্তা এবং তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমরা এসেছি। উত্তরের জেলা বগুড়া সদরে আবারও বইছে নির্বাচনী হাওয়া। আগামী 9 এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে বগুড়া 6 আসনের উপনির্বাচন। এরই মধ্যে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। বগুড়া প্রতিনিধি আজিজুল হাকিম রুমনের রিপোর্ট জানাচ্ছেন মিজান শাহজাহান। সদর উপজেলা নিয়ে নির্বাচনী আসন বগুড়া 6। গত 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সাথে ঢাকা 17 আসন থেকেও নির্বাচিত হন তিনি। পরে নিয়ম অনুসারে একটি আসন রেখে বগুড়া 6 আসনটি ছেড়ে দেওয়ায় এটিকে শূন্য ঘোষণা করে ইসি। 9 এপ্রিল এই আসনে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপনির্বাচন। ভোটাররা বলছেন, প্রার্থীদের আচরণ, অতীত অভিজ্ঞতা ও নির্বাচনী অঙ্গীকার মূল্যায়ন করে যোগ্য প্রার্থীকে সংসদে পাঠাবেন তারা। সৎ, যোগ্য,
নিরপেক্ষ যে নির্বাচন করবে এবং প্রার্থী হবে আমরা তাকেই ভোট দেব। এ আসনে ভোটের মাঠে লড়ছেন 3 প্রার্থী। ধানের শীষ প্রতীকে বিএনপির রেজাউল করিম বাদশাহ, দাঁড়িপাল্লায় জামাতের আবিদুর রহমান সোহেল ও ফুলকপি মার্কায় বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আলামিন তালুকদার। তবে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী রেজাউল করিম বাদশাহ ও আবিদুর রহমান সোহেল। এটি বগুড়া বিএনপির আসন, ধানের শীষের আসন, বিএনপির ঘাঁটি। কাজে এখানে যেই নির্বাচন করছে এই আসন থেকে সেই বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করা হোক, 9 তারিখের উপনির্বাচনকে সুন্দর, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করার ব্যাপারে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হোক। নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তৎপর রয়েছে প্রশাসন। র্যাবের টিম থাকবে, বিজিবির 8 প্লাটুন বিজিবি নিয়োজিত থাকবে, 18 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের টহল দিবে। তারা যদি কোথাও কোনো অপ্রীতি ঘটনা করে, প্রত্যেকটা ঘটনায় যদি কোনো চ্যালেঞ্জ আছে আমরা সেটা প্রত্যেকটা চ্যালেঞ্জে আমরা চেষ্টা করব। এবারও অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর উপনির্বাচন আয়োজনের মাধ্যমে উদাহরণ সৃষ্টি করতে চায় নির্বাচন কমিশন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দায়িত্ব পালনে কেউ অবহেলা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবু ফজল মাহমুদ সানাউল্লাহ। বগুড়া 6 উপনির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট সেলের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষভাবে কোনো ধরনের সংঘাত ছাড়াই সম্পন্ন হয়েছে। উপনির্বাচনকেও সমান গুরুত্ব দিচ্ছে কমিশন। এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশিদ, রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর আ.ন.ম বজলুল করিম এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান সহ আরও অনেকে। সভায় সভাপতিত্ব করেন বগুড়ায় জেলা প্রশাসক তৌফিকুর রহমান। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গোড়াডোবা সহ কয়েকটি হাওরে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের পানি ঢুকে তলিয়ে যাচ্ছে কৃষকদের ধানের জমি। এতে ফসল হানির আশঙ্কায় চরম উদ্বিগ্ন হয়ে পড়েছেন কৃষকরা। ফসল রক্ষায় নিজেরাই স্বেচ্ছাশ্রমে খালে বাঁধ দিচ্ছেন। নেত্রকোনার প্রতিনিধি সোহেল মিয়ার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। চলতি মৌসুমে জেলার কমলাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের হাওর সংলগ্ন গ্রামগুলোতে প্রায় 3000 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। কিন্তু হাওর সংলগ্ন খাওয়ার বাড়ি খালে কোনো বাঁধ না থাকায় ঢলের পানি সরাসরি হাওরে ঢুকে পড়ে ফসলের ক্ষতি করছে। এর প্রভাব পড়ছে আশপাশের বিলগুলোতেও। এ অবস্থায় ফসল রক্ষায় নিজেরাই খালে বাঁধ নির্মাণ শুরু করেছেন কৃষকরা। তারা বলছেন, প্রতি বছরই এ অঞ্চলে আগাম বন্যা ও পাহাড়ি ঢলে ফসলহানির ঘটনা ঘটছে। আবাদ করি একটা ফসল বছরে, ওইগুলা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমরা সর্বহারা হয়ে যাই না। উজানের পানি আইসা আমাদের জমি তলে যায়, এই জন্য আমরা বেড়িবাদ দিচ্ছি। বৃষ্টির পানিতে যে তলে গেছে, এই ফসল তোলার জন্য আমরা নিজেরা উদ্যোগ নিয়ে আমরা এই বেড়িবাদটা দিতেছি। এই বাটার কাছে লোক হইল প্রায় 70,000-এর মতো হবে। দুইটা ইউনিয়নের লোকই বানতে। কৃষকদের দুর্দশার কথা স্বীকার করে জেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন, কৃষকদের বাঁধ নির্মাণে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হচ্ছে। প্রতি বছরই এটা তৈরি এবং ভেঙে দেওয়া হয়, পানি বের করার জন্য ভেঙে দেওয়া হয় এবং পানি আটকানোর জন্য আমাদের কিন্তু এটা তৈরি করা হয়। এইটা আমাদের এখন ওই কাজটা একটু লেট হয়েছিল, যার কারণে আমাদের এই কাজটা এখন চলমান আছে। বাঁধ নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে স্থানীয় সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল কৃষকদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আগামীতে যেন আমরা এটাকে একটা কার্যকর পদক্ষেপ নিতে পারি, পার্মানেন্ট একটা ব্যবস্থা নিতে পারি, সেইটার জন্য আমি পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে কথা বলবো, যেন আমরা এই অঞ্চলের যারা কৃষক আছেন, প্রান্তিক কৃষক, তাদের জীবনমান রক্ষার জন্য, জীবনমান উন্নয়নের জন্য আমরা পার্মানেন্ট সলিউশন একটা কিছু করব। হাওর অঞ্চলের ফসল রক্ষা এবং প্রান্তিক কৃষকদের জীবনমান উন্নয়নে স্থায়ী সমাধান করা হবে বলেও জানান ডেপুটি স্পিকার। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বিরোধী দলীয় হুইপ রফিকুল ইসলাম খান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টা নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছেন। জয়পুরহাট পৌর কমিউনিটি সেন্টারে জেলা জামায়াত আয়োজিত সভাপতি ইউনিট সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিরোধী দলীয় হুইপ বলেন, অনেকেই দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। জাতির প্রত্যাশা ছিল সুষ্ঠু নির্বাচন। অন্তর্বর্তীকালীন সরকার ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর জড়িত ছিল বলে অভিযোগ করেন তিনি। অনুষ্ঠানে 25টি ইউনিয়ন পরিষদের জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় 2,59,77,000 টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। দুপুরে সুলতানপুর ব্যাটালিয়ন সাইট বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল SM শরীফুল ইসলামের নির্দেশে শনিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আখাউড়া উপজেলার দেবগ্রাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে 2,716 পিস উন্নত মানের ভারতীয় শাড়ি জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য 2.5 কোটি টাকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।